ভাবছেন কারেন্ট অফ করে দিয়ে আমার হ্যাক বন্ধ করবেন? নো, সেটা কখনো পারবেন না, কারণ আমার কাছে আলো থাকবেই। হ্যাক করে সেটাও আমি বিদ্যুৎ উৎপন্ন করে হ্যাক করছি। অ্যানিমাসের পাগলামি দেখতে থাকে। মাত্র 10 মিনিটের ভেতরে কর্ণফুলী ব্যাংকের সব অনলাইন অ্যাকাউন্টের অ্যাক্সেস অ্যানিমাসের কাছে চলে আসে। অ্যানিমাস একটা অ্যাকাউন্টের ওপরে এসে থামে। এই অ্যাকাউন্ট নাম্বারটা সবার সামনে দেখায়। অ্যানিমাস মুচকিয়ে হেসে বলে, This account is owned by the Home Minister. There are 30 crore rupees in the account. But now, all this money will be hacked. Good night. তারপর টিভির টেলিকাস্ট বন্ধ করে দেয় অ্যানিমাস। পুরো দেশ শুধু চেয়ে চেয়ে দেখলো হ্যাকারের পাগলামি। কিন্তু কে এই অ্যানিমাস? সে এত পাওয়ারফুল কেন? পুরো দেশ অ্যানিমাসের ভয়ে চুপ হয়ে গেছে। পত্রিকাতে লেখা হয়েছে রাষ্ট্রপতির অ্যাকাউন্ট থেকে 30 কোটি টাকা হ্যাক করে। প্রতিটা গরিব মানুষের বাড়ির সামনে টাকার মানিব্যাগ ফেলে আসা হয়েছে, আর সেই মানিব্যাগের ওপরে অ্যানিমাসের নাম লেখা। আয়েশ সাহেব শব্দ করে হাসছে। এই অ্যানিমাস অনেক জিনিয়াস। তাকে ধরা বা তাকে দমন করা অন্তত বাংলাদেশের অন্য কোনো হ্যাকার পারবে না। আয়েশ সাহেব টিভির সামনে বসে আছে। পলাশের বক্তব্য শুরু হয়েছে। তার ছেলে রাজের বলা কথা অনুসারে সব কিছু বলে পলাশ। নিশিও তার আঙ্কেলের অফিসে প্রবেশ করেছে। টিভিতে পলাশের সব বলা বক্তব্য শুনে সে অবাক। আয়াস টিভি বন্ধ করে। নিশি বলে, আঙ্কেল, পলাশ পুরো বিষয়টা কিভাবে ঘুরিয়ে দিল দেখলেন? ও অনেক হারামি। রাজনীতির চাল। বাট পলাশের তো এত বুদ্ধি থাকার কথা না। কে দিল তাকে এত বুদ্ধি? এখন তো মনে হচ্ছে ওর হসপিটাল আবার খুলবে। পারবে না পলাশ, এবার হারবে। সামনে নির্বাচনে পলাশের অপোনেন্ট হিসেবে আমি দাঁড়াচ্ছি। তুমি খালি ভোটের মাঠে জনগণকে পাঠানোর ব্যবস্থা করো, বাকিটা আমি সামলে নেব। সেটা খুব ভালো পারবো। এই উপজেলাতে যতগুলো ইউনিয়ন আছে সবগুলোতে আমি একা হ্যান্ডেল করব। দেখতে চাই পলাশ কিভাবে পাশ করে। তুমি কি এখন সুস্থ? আমি জানি ট্রাকের নাম্বারটা কত। কাশেমের ফুচকার দোকানের সামনে যে সিসি ক্যামেরা আছে সেটাতে খোঁজ নিয়ে দেখছি। নাম্বারটি তোমাকে পাঠিয়ে দেব। খোঁজ নাও গাড়ির মালিককে। আর যে ছেলে তোমাকে বাঁচিয়েছে তাকে একদিন দাওয়াত করে বাসায় এনো। গতদিন আসছিল কিন্তু আমাকে দেখে পালিয়েছে। হা কি বলো? আচ্ছা, দরে বেঁধে নিও। নিশি চলে যায়। আয়েশ সাহেব কোটের পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে হাসতে থাকে, কারণ এটাতে আছে স্বরাষ্ট্রমন্ত্রীর পতনের ডাক। নগর হাসপাতালের কেন্দ্রিক যত কুকর্ম আছে সব কিছু ডেটা এখানে আছে। অ্যানিমাস তাকে দিয়েছিল, কিন্তু কে অ্যানিমাস? সে রাষ্ট্রপতির অ্যাকাউন্টও খেয়ে দিয়েছে। নিশি বাড়িতে আসে। জেরিন তার পড়ার টেবিলে বসে আছে। নিশি তার রুমে যাচ্ছিল। হঠাৎ জেরিনের রুমের দিকে তাকায়। জেরিন ম্যাথ করছে। নিশি রুমে প্রবেশ করে। নিশি বলে, কি ব্যাপার, তুই এত পারুখলি কবে থেকে? আপু, কখন আসছো? এই মাত্র। তোর টিচার কখন আসে? এই তো একটু পর আসবে। পড়তে হবে অনেক। টিচার যা করা। এই, তোর নতুন টিচার আগে টিচারদের মতো নাকি? মানে তোর সাথে ফ্লার্ট করে, না পড়ে গল্প করে? না না আপু, এই টিচার অনেক ডেঞ্জারাস। আমাকে গত দিন মারছে। কাঠের স্কেল দিয়ে 5টা হাতের বাড়ি দিয়েছে। কি যে ব্যথা হয়েছিল। হোমওয়ার্ক দেয় কতগুলো, করতে হচ্ছে। তাই নাকি? এই ব্যাটা তো দেখি ডেঞ্জারাস। আচ্ছা, রোজ পড়ায়? না, একদিন বাদে একদিন। আজকে পড়ানোর দিন। আচ্ছা, পড় তাহলে। তোর টিচারকে তো দেখতেই হচ্ছে। এখন রুমে গেলাম। নিশি কথাটা বলে চলে যায় জেরিনের রুম থেকে। কিছু সময় পর নিলয় আসে। আজকে জামিলা দরজা খুলে দিয়েছে। নিলয় কুশলাদি বিনিময় করে সোজা জেরিনের রুমে চলে আসে। জেরিন হোমওয়ার্ক শেষ করে কানে হেডফোন গুঁজে বসে গান শুনছে। নিলয় এসে বসতেই চমকে ওঠে। জেরিন টি শার্ট আর ওড়না পরেছে। নিলয়কে দেখে ভয়ে মাথা নিচু করে নিল। নিলয় মুচকি হাসে। নিলয় কিছু বলার আগেই জেরিন হোমওয়ার্কের খাতাটা নিলয়ের দিকে বাড়িয়ে দেয়। নিলয় খাতাটা হাতে নিয়ে সব কিছু চেক করে। ভালোই পেরেছে সে। নিলয় জেরিনকে পড়াতে থাকে। নিশি দরজার কাছে এসে উকি মারে, কিন্তু নিলয়ের পেছনের দিক দেখতে পায় নিশি।
নিশি ভেতরে আসতে যাবে তখনই জামিলা নিশিকে ডাক দেয়। নিশি চমকে ওঠে, দৌড়ে ওর মায়ের কাছে যায়। পুরো ইউনিয়নের মানুষরা নিশিকে মেনে চলে, আর নিশি তার মায়ের ভয়ে একদম চুপসে থাকে। বাড়িতে প্রতিটা সন্তান বাবা নয়তো মাকে ভয় পায়, সেই ক্ষেত্রে নিশি তার মাকে ভয় পায়, আর জেরিন তার বাবাকে ভয় পায়। নিশি রান্নাঘরে আছে। নিশি বলে, কি হলো, ডাকো কেন? কি করছিস? কিছু না। এই নেটে জেরিনের টিচারের নাস্তা দিয়ে আয়। যদিও ছেলেটা কিছু খেতে চায় না, তবুও দিতে হয়। গতদিন চলে গেছে দেখা না করে। আচ্ছা। নিশি ট্রে নিয়ে দরজার কাছে আসলো, দরজার কাছে দাঁড়িয়ে বলে, জেরিন, ভেতরে আসলাম। নিশি নিলয় পেছনে তাকায় না। নিশি ভেতরে আসে, টেবিলে যখন ট্রে রাখে তখন নিলয় নিশির দিকে তাকায়। নিশি নিলয়কে দেখেই চমকে ওঠে। নিশি বলে, আপনি? ও কি হলো, চমকে গেলা কেন? নিশি আর নিলয় একে অপরের দিকে তাকিয়ে আছে। জেরিন একবার নিশির দিকে তাকায়, আরেকবার নিলয়ের দিকে তাকায়। জেরিনের ডাকে ঘোর ফেরে দুজনের। নিশি বলে, না মানে উনি? উনিই তো আমার টিচার। কেন, তুমি কি চিনো? না না, মানে হ্যাঁ। ওয়াও, কি কোইন্সিডেন্স। নিলয় ঢোক গিলল নিশিকে দেখে। নিশির চুলগুলো এলোমেলো, খুবই সাধারণভাবে আছে। নিশি বলে, দাঁড়া আসছি, বই পড়। নিশি দৌড়ে রুম থেকে চলে যায়। নিলয় হাঁপ ছেড়ে বাঁচে। নিলয় বলে, আজকে দ্রুত যাই, আর পড়তে হবে না আজ। সে কি, আজকে তো এখনো 1 ঘন্টা হয়নি, আর আপনি এসে বলছেন আজকে একটা অনুশীলন শেষ না করে যাবেন না? না মানে আসলে নিলয় পেছনে তাকায় একবার, আবার জেরিনের বইয়ের দিকে তাকায়। জেরিন মুখ চেপে হাসছে। নিলয় ভয় পাচ্ছে নিশিকে, সেটা জেরিন বুঝতে পেরেছে। কিন্তু নিশি কোথায় গেল? নিশি সোজা রুমে এসে সুন্দর একটা ড্রেস পরলো, তারপর মুখে হালকা প্রসাধনী ব্যবহার করে, ঠোঁটে হালকা লিপস্টিক দিল, চুলগুলো সুন্দর করে বেঁধে নিয়ে জেরিনের রুমে আসলো। জেরিন নিশিকে দেখে হাঁ হয়ে চোখ গোল করে তাকালো। নিশি কিছু বলতে যাবে তখনই জেরিন বলে, কি ব্যাপার আপু, কোথাও বের হবা? সেজেগুজে আসলে যে। নিশি টেবিলের নিচে জেরিনের পায়ের ওপরে পা দিয়ে মারা দেয়। জেরিন আউচ করে ওঠে। নিলয় তাকায় না। নিশি নিলয়কে বলে, মিস্টার চিটার, সরি টিচার, আপনি তাহলে আমার বোনকেই পড়ান? কি পড়ান? ম্যাথ। তোমাকে না তখন বললাম? তোর কানের নিচে দুটো দেব বেশি কথা বললে, বুঝেছিস? জেরিন, তোর রুমটা এমন অগোছালো কেন? ডলগুলোর কি অবস্থা করেছিস? পর তোরা, আমি তোর রুমটা গুছিয়ে দেই। আপু, তুমি কি অসুস্থ? তোমার রুমটা তো আমি চুপ, অঙ্ক কর বেয়াদব। পড়ার সময় এত কথা কেন বলিস? ঠিক আছে। নিশির গিয়ে নিলয়ের সোজা বসে দূরে। নিলয় মাথা তুলে তাকায় সামনে। নিশিকে বসে থাকতে দেখে নিশিকে সুন্দর লাগছে, কারণ বাহিরে বেশিরভাগ সময় শার্ট টি শার্ট পরেই থাকে। জেরিন বুঝতে পারার আগে নিলয় চোখ সরিয়ে নেয়। নিশি বলে, জেরিন, বুঝলি, তোর রুমটা আমার একদিন পর পর এসে চেক করা দরকার। যা ময়লা করিস তুই। আচ্ছা করিও, কিন্তু একদিন বাদে একদিন কেন? প্রতিদিন আসবা। তোরে পরে যে কি করব আমি, পর। টিচার, এটা বুঝতে পারছি না। টিচার, অঙ্ক কেন করতে হবে? অঙ্কটাকে তুমি প্রেম দিয়ে করো, দেখবা সহজ হয়ে যাবে। মানে যে সাবজেক্টেই পড়ো না কেন, সেই সাবজেক্টের প্রতি প্রেম দিতে হবে, ভালোবাসা দিতে হবে। তাহলে কি আমি? টিচার সাহেব, প্রেম কি? জানি না। এই নিলয়, কি ব্যাপার? নিশি, তুই এখানে? আর এমন সেজে গুজে এখানে কি করছিস? জামিলা বেগম নিলয়কে খাবার খেয়ে যেতে বলার জন্য আসে। নিশিকে দেখে প্রশ্নটা করলো। নিশি থতমত খেয়ে উঠে দাঁড়ায়। বাইরে যাব, জেরিনের কাছে আইলাইনার আছে কিনা সেটা নিতে আসছিলাম। আচ্ছা। ও তাহলে যা, সন্ধ্যার ভেতরে ফিরবি। ও নিলয়, মাংস রাঁধছি, খেয়ে যাবা একবারে। দেখা না করে পালাবে না বলে দিলাম। মা, আমি পরে যাব বাহিরে, না হয় কালকে যাব। এখন বের হতে ইচ্ছে করছে না। তাহলে বাহিরে আয়, ওরা পড়ছে পড়ুক। মা, জেরিনের টিচারের বেতন কত? সেটা জানি না, তোর বাবা জানে।
এই টিচারের কাছে জেরিন দেখছি ভালোই পড়ছে। আমার একটু পর পর খোঁজ নিতে হবে জেরিন কেমন পড়ছে। ও যে কি ফাঁকিবাজ হয়েছে জানো না, একটু সুযোগ পেলেই টিচারকে বলছে ছুটি দেন ছুটি দেন। আমার চেক করতে হবে মা, এত ভালো টিচারের কাছে পড়তে চায় না তোমার মেয়ে। কত সুন্দর করে বোঝাচ্ছে, দেখেছি, প্রেম দিয়ে বোঝাচ্ছে। মানে? মানে মনোযোগ দিয়ে বোঝাচ্ছে। টিচারের বেতন বাড়িয়ে দিয়ে হলেও রাখবা। চলো, ক্ষুধা লাগছে আমার। জামিলা বেগমকে নিয়ে নিশি জেরিনের রুম থেকে চলে যায়। নিলয় আর নিশি হাফ ছেড়ে বাঁচে। জেরিন আর নিলয় একসাথে বলে ওঠে, তোমার আপু বেশি ডেঞ্জারাস। আমার আপু বেশি ডেঞ্জারাস। দুজনেই মুচকি হাসে। নিলয় আরও কিছু সময় পড়ানোর পর জেরিনকে ডাকে। জেরিন, জি টিচার। এই নাও চকলেটস। আমার জন্য? কিন্তু কেন? গতদিন তোমাকে মারছিলাম আর জানতাম আজকে হোমওয়ার্ক সব করবা, তাই আমার তরফ থেকে তোমাকে চকলেট দিলাম। আপনি তো বেশ ভালো টিচার। হ্যাঁ, কথা শুনলে অনেক উপহার পাবা। ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক দেন অনেকগুলো। না, আজকে কম দিব, 20টা ম্যাথ করবা। নিলয় চলে আসে জেরিনের রুম থেকে। জেরিন চকলেট পেয়ে খুশি। নিলয় রুম থেকে বের হতে নিশিকে দেখতে পায় এদিকে আসছে। নিলয় নিশিকে দেখেই মাথা নিচু করে নিল। নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিশি বলে, হাই টিচার। হ্যালো। আপনি তাহলে এতদিন আমার বোনকে পড়ানোর জন্যই আসতেন? হুম। আচ্ছা যান, ড্রয়িং রুমে বসেন, মা ডাকে আপনাকে। নিলয় দ্রুত চলে যায় নিশির সামনে থেকে। তারপর পলাশকে ফোন করে স্বরাষ্ট্রমন্ত্রী। পলাশ ভয়ে ভয়ে রিসিভ করে, কিন্তু ওপাশ থেকে পলাশকে ঝাড়ি না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কবির সাহেব বলে। কবির ফোন কেটে দেয়। রাজ পেছন থেকে বলে, স্বরাষ্ট্রমন্ত্রী যেতে বলল তাই না? রাজনীতি মাইন্ড ড্যাড। আর রাজনীতিতে একটা কথা আছে, হয় তেল মারো, না হয়তো বিপদ থেকে রক্ষা করো। বড় নেতারা তোমাকে ডাকবেই। ঠিক আছে, চলো তাহলে। ওরা দুজন বের হয়। উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি। পলাশ অনেক খুশি রাজের কারণে। তারপর নিলয় সোফায় বসে আছে। জামিলা বেগম আসে নিলয়ের কাছে। নিলয়কে বলে, আমি জেনেছি সেদিন নিশিকে তুমি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিলে। সবাইকে কল করেছি, সবাই আসছে তোমাকে দেখতে। সবাই? কিন্তু এসবের কি দরকার ছিল আন্টি? চুপ থাকো তো, বসো, নিশিকে ডাকি, গল্প করো। না না থাক, আমি একা আসছি। নিশি, এই নিশি। জেরিন, ওই জেরিন, এইদিকে আয়, নিলয়ের সাথে বসে গল্প কর। জেরিন তো দৌড়ে আসে, নিলয়ের পাশে এসে বসে। নিলয় সরে বসলো। নিশিকে আসতে দেখে নিলয় বলে, ফোনে কথা বলছে নিশি। চিল্লিয়ে কাকে যেন মারতে বলল। হাত পা ভাঙতে বলে, কিন্তু নিলয়ের ওপরে নজর পড়তে নিশি আস্তে কথা বলা শুরু করে। দ্রুত ফোনে কথা বলা শেষ করে নিলয়ের সামনে এসে বসে। নিলয় কিছুটা সরে যায়। নিশিও সরে মুখ সোজা বসে। টিচার সাহেব, আমার আঙ্কেল আসছে দেখা করতে। কে তিনি? মেয়র আয়াস। এত বড় মানুষ আমার সাথে দেখা করবে? হ্যাঁ, কারণ তার কলিজাকে বাঁচিয়েছেন, মানে আমাকে সেভ করেছেন, এজন্য। উনি আমাকে ছাড়া বা না বলে খায় না। তাহলে বোঝেন কতটা ভালোবাসে আমাকে। ও আচ্ছা, এই জন্য আপনি চেয়ারম্যান হয়েছেন। নিলয়ের কথা শুনে মুচকি হাসে নিশি। হঠাৎ মেসেজ টোন বেজে ওঠে। জিসানের মেসেজ একটা লিংক পাঠিয়েছে। নিশি লিংকে ক্লিক করে। ভিডিও প্লে হয়। নিশিকে নিয়ে রিলস আরও একটা। কাশিমের ফুচকার দোকানের সামনে পায়চারি করছে, হাঁটছে, স্টাইল করছে, সব কিছু কাট করে একটা হিন্দি সং লাগিয়ে 50 সেকেন্ডের রিলস বানিয়ে আপলোড করেছে। নিশি আইডিটার দিকে তাকায়। অপ্রত্যাশিত বিকেল আইডি থেকে এই রিলস পোস্ট করা হয়েছে। নিশি কমেন্টগুলো চেক করে। কেউ কেউ লিখেছে, জাতির ক্রাশ, কি স্টাইল দিয়ে হাঁটে ভাই, এটা কি তোমার গার্লফ্রেন্ড? আমাকে দিয়ে দাও। আপুটা কি সিঙ্গেল? নতুন ক্রাশ নাম্বার পাওয়া যাবে, মেয়েটাকে বউ বানিয়ে আনবো। নিশি কমেন্ট পড়ে অবাক। এইসব কি? কে ভিডিও করে? কে আপলোড করে? কার ফেসবুক আইডি এটা? নিশি বিরক্ত হয়। আপলোড হয়েছে 6 ঘন্টা আগে, 4 মিলিয়ন ভিউজ, মানে এটাও ভাইরাল হয়ে গেছে। নিশি ফোন রাখতেই বাড়িতে সবাই এক এক করে প্রবেশ করে। সবাই নিলয়ের সাথে পরিচিত হয়।
নিলয় নিশির বাবা জেহান সাহেবের পরিচিত জেনে আরও খুশি হয়। আবার জেরিনের টিচার আর তার ওপরে নিশিকে বাঁচিয়েছে। নিলয় সবার সাথে আলাপ করে চুপচাপ বসে আছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। নিশি লাফ দিয়ে উঠে বলে, আঙ্কেল আসছে। নিশি দৌড়ে চলে যায় দরজার কাছে। দেরি করে না, দ্রুত দরজা খুলে দেয়। আয়েশ সাহেব নিশিকে দেখে মুচকি হেসে জড়িয়ে ধরে। নিশি বলে, দ্রুত ভেতরে আসেন। যে ছেলে আমাকে সেভ করেছিল অ্যাক্সিডেন্ট থেকে, সে বসে আছে। আয়েশ সাহেব ভিতরে আসে। নিলয় ওনার দিকে তাকায় না, চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। নিলয় মাথা নিচু করে বসে থাকে। আয়াস সাহেব তার সামনে চেয়ারে যেয়ে বসলো। নিলয়ের দিকে তাকিয়ে বলে, তুমি এখানে? সবাই আয়েশ সাহেবের দিকে তাকায়। উনি আগে থেকে নিলয়কে চেনে, কিন্তু কিভাবে? নিশি তার আয়েশ সাহেবের কাঁধে হাত দিয়ে বলে, আঙ্কেল, আপনি নিলয়কে চেনেন? হ্যাঁ, কেন চিনব না? আমার ফোন হারিয়ে গেছিল, আমার ফোনের লক করা ছিল। ফোন আর মানিব্যাগ হারিয়েছিল। মানিব্যাগে 50,000 টাকা ছিল। থানায় জানিয়েছিলাম, তবে কোনো হদিস হয়নি। 4 দিন পরে সে আমার অফিসে আসে। আমার কাছে এসে বলে, স্যার, এগুলো কি আপনার? মানিব্যাগে আপনার ঠিকানা, আইডি কার্ড পেয়েছি। আমার এক্সাম ছিল বলে যেদিন এটা পেয়েছিলাম সেটা ফেরত দিতে পারিনি। ফোনটা পরে হয়তো ফেটে গেছে, অফ ছিল। ফোন সেভাবেই আছে, এই নিন। আমি ফোন নিয়ে অন করি, ফোনটা অন হয়। যতটুকু চার্জ ছিল সেভাবেই আছে। মানিব্যাগে সবটা দেখলাম, যেভাবে টাকা রাখছিল এবং যত টাকা ছিল সবটাই সেভাবেই আছে। আমি ছেলেটার সততা দেখে অবাক হই। এই যুগে এসেও এতটা সৎ ছেলে পাওয়া যায় না। এটা কি ভাবা যায়? ওকে বলছিলাম, মানিব্যাগে এতগুলো টাকা, দামি আইফোন, সব কিছু পেয়েও তুমি নিজের জন্য নিলে না কেন? ফেরত দিলে কেন? আমাকে কি বলে জানিস? বলে সে এসব কিছু চেক করার জন্য সময় পায়নি। শুধুমাত্র উপরের আইডি কার্ড দেখে আপনাকে চিনছিলাম। হয়তো আপনার মূল্যবান জিনিস থাকবে ভেবে ফেরত দিয়েছি। কি আজব ছেলে বল! আর সত্যি সে খোলেনি। আমি টাকাগুলো একটা উল্টা আরেকটা পাল্টে রেখেছিলাম, সেভাবেই ছিল। টাকাগুলো নতুন কচকচে নোটও ছিল, সেভাবেই টাকাগুলো ফেরত পাই। ফোনটাও সে অন করেনি। এমন ছেলে এই যুগে দেখতে পাওয়াও বিরল বিষয়। তা আপনি কিছু বলেননি তখন? বলিনি, বলেছিলাম 10,000 টাকা পুরস্কার নাও। আমাকে কি বলে জানিস? বলে, যে উপকারের প্রতিদান টাকায় হয় না, তারপর চলে আসে। মানে আমাকে বোঝাও, যে ছেলে এত দামি কিছু পেলে সে সুবাদে কোনো কিছুই গ্রহণ করেনি। সত্যি এই ছেলে কতটা অদ্ভুত প্রকৃতির। আয়েশ সাহেবের কথা শুনে নিশির বাড়ির সবাই নিলয়ের দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে। বাড়িতে প্রায় 10 জন লোক এখন। সবাই তো নিলয়ের প্রশংসা করতে ব্যস্ত। নিলয় চুপচাপ বসে আছে, কারোর দিকে তাকাচ্ছে না। জামিলা বলে, সেদিন আমি টেবিলে 1,000 টাকার নোট রেখে একটু রান্নাঘরে গিয়েছিলাম। দেখেছিলাম বাতাসে উড়ে দরজার কাছে চলে গেছে। ঠিক সেই সময় নিলয় চলে যাচ্ছিল। দরজার কাছে টাকাটা দেখে টেবিলের কাছে এসে স্ট্রেস চাপা দিয়ে চলে যায়। অন্য ছেলে হলে তো পকেটে গুজে নিয়ে চলে যেত। সেই দিন বুঝেছিলাম ওই ছেলেটা প্রশংসা নিশির বাবা এমনি এমনি করে না। হয়েছে, এবার খেতে শুরু করি নাকি? ছেলেটা সেই বিকেলে আসছে, রাত 9টা বেজে গিয়েছে, অথচ না খেয়ে রাখছো তাকে। হ্যাঁ, শুরু করো সবাই। সবাই খাবার খেতে থাকে, কিন্তু নিশি নিলয়ের দিকে তাকানোতে বেশি মনোযোগ দেয়। নিলয় একবার তাকায় নিশির দিকে, নিশি এক চোখ টিপ দেয়। নিলয় সেটা দেখা মাত্র হেসকি ওঠা শুরু করে। তাড়াতাড়ি জামিলা পানি দেয় নিলয়কে। নিশির জোড়া হাসি দিতে থাকে। সবাই খাবার শেষ করে। নিলয় দ্রুত বিদায় নিয়ে বের হয়। বাড়ির উঠানে আসতেই পেছন থেকে নিশির গলা শুনতে পায় নিলয়। ওই টিচার। নিলয় ঘুরে তাকায়। নিশি দৌড়ে আসে নিলয়ের সামনে। নিলয়ের দিকে তাকিয়ে নিশি মুচকে হাসে। নিলয় চোখ নিচু করে। নিশি বলে, এত রাতে একা যেতে পারবেন? আমি সাহসী। আচ্ছা, আমি একটু এগিয়ে দিয়ে আসবো? না, তার প্রয়োজন নেই। চলুন না, দোকান অবধি যাব। বাড়িতে আইসক্রিম ফুরিয়ে গেছে।
খাবারের পর আইসক্রিম না খেলে কেমন যেন লাগে। চলেন চলেন। নিলয় আর কিছু বলল না। নিলয় পকেটে হাত গুজে হাঁটছে, নিশি পাশে হাঁটছে, দুজনেই নীরব। নিশি নীরবতা ভেঙে বলে, ওই টিচার, আপনি কি সবসময় এমন গম্ভীর? মানে? না মানে এমন চুপচাপ থাকেন সবসময়? কথা বলার দরকার পড়ে না। আপনি কোথায় থাকেন? ধোয়াপাড়াতে। বাবা, অটোতে যেতেই তো 20 মিনিট লাগবে। কাশেম ফুচকা গ্যালারি চলে আসছে, আইসক্রিম নিয়ে চলে যান। নিলয় আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। নিশি নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রাজদের পার্টি শেষে সবাই এক এক করে চলে যায়। পলাশ, রাজ আর কবির বসে আছে। তিনজনের ড্রিঙ্কস করছে। কবির পলাশকে বলে, চিন্তা নেই আঙ্কেল, যে ট্রাকের ড্রাইভার ছিল সে আর বেঁচে নেই, আর ট্রাকটা নদীর পানিতে ফেলে দিয়েছি। নির্বাচন মাঠে কেউ ভোটই দিতে যাবে না। নির্বাচনের আগের রাতে এলাকা পুরো কারফিউ জারি চলবে, আর যারা যাবে তারা আমাদের দলেই ভোট দিবে। ঠিক আছে আঙ্কেল, আপনার পাশেই আছি আমরা সব সময়। রাজ কথাটা বলে ওর বাবাকে নিয়ে বের হয়। রাজ গাড়ি ড্রাইভ করে। পলাশ বলে, এটা তো হওয়ারই ছিল ড্যাড। আমি এমপি হতে নয়, রাজনীতিতে আসবো তোমার কবির স্যারের জায়গাটা নিতে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী হব। নো ড্যাড, সময় হোক বুঝতে পারবা, এখন ঠিক মতো বসো। রাজের কথা শুনে পলাশের নেশা চলে গেছে। নিজের ছেলের কথা শুনে কেমন যেন গা ঝটকা দিয়ে উঠেছে তার। কি বলবে সে বুঝতে পারছে না। তবে এটা কি বুঝতে পারছে যে রাজ রাজনীতির মাঠে নামবে জেতার জন্য, তার পজিশনের জন্য? রাষ্ট্রপতি দেশের সব জেলা থেকে বড় বড় পুলিশ কর্মকর্তা ও সাইবার সিকিউরিটি টিমের হেড মেম্বারদের ডেকেছে। সবার উদ্দেশ্যে বলে, কি করছেন আপনারা? কোথায় থেকে এলো এই নিমাস? কে সে? কি চাই? সে কোন দেশের মন্ত্রীদের টার্গেট করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করছে? আসল কথা হলো, সে জানে কিভাবে আমাদের কোথায় কোন অ্যাকাউন্ট আছে। স্যার, শুনেছি আপনার এই অ্যাকাউন্টে যত টাকা ছিল তার লিগ্যাল হিসেব আপনার কাছে নেই। এটা তো আপনার কালো টাকার অ্যাকাউন্ট। আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি। এনিমাস হ্যাকার যতজনের অ্যাকাউন্ট হ্যাক করছে সেই সব অ্যাকাউন্টের ব্যাপারে আমরা ক্রাইম ব্রাঞ্চ খোঁজ নিয়ে জানতে পারি। ইললিগ্যাল টাকা, সহজভাবে বলা যায় 2 নম্বরের টাকা, এইসব অ্যাকাউন্টে রাখা হয়েছে। এনিমাস হলো হ্যাকার, সে হ্যাক করে টাকা নিচ্ছে, সেটা পরের বিষয়। আগে আপনারা বলবেন আপনাদের অ্যাকাউন্টের টাকাগুলা আসে কোথা থেকে? মেন অ্যাকাউন্টে যত টাকা আছে সেটারও হিসেব অনেক বিশাল, কোটি টাকা কিভাবে হলো? ফারাদ সাহেব চুপচাপ হয়ে গেছে। কি বলবো বুঝতে পারছে না। অ্যানিমাস তো এটাই চেয়েছে, সে যতই টাকা হাতিয়ে নিক কিন্তু কেউ ওর বিরুদ্ধে বলতে পারবে না। ক্রাইম ব্রাঞ্চের হেড শুভম রায় কতগুলো প্রশ্ন ফারাদ সাহেবের সামনে দাঁড় করিয়েছে, কিন্তু ফারাদ চুপচাপ। ইশারায় শুভমকে বলে, শালা, একবার তোকে একা পেয়ে নিই। ফারাদ সাহেব বলে, সবাই এনিমাসকে খুঁজে বের করো। যাও, মিটিং শেষ। সবাই চলে যায়, কিন্তু শুভমকে ডাকে ফারাদ। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এসে দাঁড়ায় শুভম। দুজন গার্ডে এসে শুভমকে পেটায়। ফারাদ কাছে এসে বলে, কুত্তা হারামি, আমার বিরুদ্ধে প্রশ্ন করিস? তোর সাহস কে দিয়েছে? তোকে মেরে ফেলবো আমি। স্যার প্লিজ মারবেন না, আমি সব বলতে চাইনি, আমি তো কিছুই জানতাম না। স্যার আমি সব বলছি, আমাকে মারবেন না। স্যার ও আমাকে বলতে বাধ্য করছে, স্যার বোঝাতেও পারবো না আমি নিজেই ভুক্তভোগী। স্যার বাঁচান আমাকে। তোকে আমি কি বাঁচাবো? নিজেই তো আগে বাঁচি। ওরা সবাই ঝামেলাতে পড়েছে, কিন্তু আসলে অ্যানিমাস চাইছেটা কি? শুধু ওরা দুজন নয়, অ্যানিমাস সব খারাপ অফিসার মঞ্জুদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। সবাই ভয়ে আছে, না জানি কি কি ভাইরাল হতে পারে। গোপনে তারা এত এত পাপ করেছে যে সেগুলো ভেবে এখন আফসোস করছে, কখন যদি ভাইরাল হয় তাহলে সব কিছু শেষ। এই জন্যই বলা হয়েছে নিশ্চয়ই সব কিছু দেখে উপরের মালিক, এখন সেটার ভয়েই ওরা ঘুমাতে পারে না। নিশি কাশেম মামার ফুচকার দোকানে বসে আছে, ওর সব লোকেরাও আছে। সেই ট্রাকের কোনো খোঁজ পায়নি কেউ। 3-4 দিন পর নিশি আবার ওর আগের জায়গাতে এসেছে। একটা বাইক আসলো সেখানে। বাইক থেকে একটা ছেলে নামে, দেখতে সুদর্শন বেশ। দোকানের ভেতরে সে একটা টেবিলে বসলো।
মাংসের চপ অর্ডার দিয়ে ফোন চাপছে। গায়ে স্যুট বুট পরা, সবাই ছেলেটার দিকে তাকিয়ে আছে। জিসান নিশির কানের কাছে মুখ এনে বলে, এটা রাজ, এমপি পলাশের ছোট ছেলে, কিন্তু সে এখানে কেন? এটাই রাজ? আচ্ছা, দেখতে দে। দেখতে কিন্তু হেব্বি, ক্রাশ খেয়ে গেলাম। বেশি কথা বলিস না তো। কেন, এটা কি আপনি নেবেন? কাশেম প্লেটে চপ নিয়ে রাজের সামনে আসে। রাজকে বলে, বাবা, তুমি আমাগো এমপি স্যারের পোলা না? হ্যাঁ আঙ্কেল, আপনি আমাকে জানেন? হ্যাঁ জানি, তোমার বাবার লগে দেখছিলাম টিভিতে। ওহ, আসলে বাবার রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু উনি তো এসব নিয়ে ব্যস্ত থাকে, তাই মাঝে মাঝে ওনার কাজের মধ্যে আসতে হয়। তুমি আমার এই গরিব দোকানে আইছো, এসব খাবার খাইয়া তোমার খারাপ লাগবো না? কি যে বলেন না চাচা, আমার কাছে গরিব ধনী বলে কিছুই নেই। আমরা তো সবই মানুষ, আর প্রতিটি মানুষ বেঁচে থাকার জন্য তো সংগ্রাম করে, কাজ করে। কাজই তো মানুষের আসল পরিচয়। তুমি অনেক ভালা, তোমার বাবার মতো হইলা না। ভালা লাগলো বাবা। হ্যাঁ, আশীর্বাদ করবেন। আমার বাবা তো আর হাসপাতালে ঝামেলা নিয়ে কত কি করলো। এত বললাম, হাসপাতাল বানিয়েছো, মানুষের সেবা করো, অল্প চিকিৎসার টাকা নিয়ে কাজ করো। শুনেই না, এই জন্য ওনার সাথে আমি তেমন কথা বলি না। তবে এই ইউনিয়নের চেয়ারম্যানের সাথে দেখা করতে এসেছিলাম, তাকে ধন্যবাদ দিতে চাইছিলাম আমার বাবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য তার ভুলগুলো। বাড়ি কোথায় জানেন? রাজ কথাগুলো বলে থামলো। সবাই রাজের কথা শুনে চোখ বড় করে আছে। রাজ এমনিতে হ্যান্ডসাম, তার উপর কত সুন্দর করে কথা বলল। আর বিশেষ করে ওর বাবার বিপরীতে একজন রাজনীতির সাথে সম্পর্কও নেই। নিশি রাজকে দেখে তো আরো অবাক। কাশিম চাচা বলে, বাবা, চেয়ারম্যান বাড়ি যাওয়া লাগবে না, ওই যে দেহ বৈশা আছে ওইখানে। রাজ সেদিকে তাকায়, রাজকে দেখছিল ওর সবাই। রাজ সেদিকে তাকায়, রাজকে দেখছিল ওর সবাই। রাজ তাকাতেই ওরা তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিতে থাকে, কিন্তু রাজ দেখে ফেলে, মুচকি হাসলো। রাজ বসা থেকে উঠে দাঁড়ায়। নিশির সামনে আসে রাজ। নিশি ফোন চাপার ভান করে, রাজকে দেখেও না দেখার অভিনয় করে। রাজ এসে নিশির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হ্যালো চেয়ারম্যান, আমি রাজ। আপনাকে সেদিনের ঘটনার জন্য ধন্যবাদ দিতে এসেছি, কিন্তু ভেবেছিলাম একটা ট্রিট দিব, যদি আরও আমার বাবাকে শাস্তি দিতে পারতেন সেদিন, কিন্তু কম হয়ে গেছে। আমার চ্যারিটি সংস্থানে কোনো দিন দান করে না, অথচ কিছুই দান করে সেটার নাম নিচ্ছে। উফ, আপনি তো বেশ হ্যান্ডসাম আর অনেক ভালো একজন মানুষ। নিজের বাবার বিষয়ে নিজেই কথা বলছেন, আপনি গ্রেট। মনে হয় না আমাকে আপনাদের চেয়ারম্যানের পছন্দ হয়েছে। আবার বাবা এমপি বলে হয়তো পছন্দ করলো না। আরে নানা করছে, কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনার একটা, তাই শকড হয়ে কথা বলতে পারছে না তেমন। নিশি বসা থেকে উঠে দাঁড়ায়, ওদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রাজকে বলে। রাজের দিকে তাকায় নিশি, রাজের মুখে মুগ্ধতার হাসি। রাজকে বলে, শুনে ভালো লাগলো যে আপনি বাবার মতো না। তাকে সাবধান করে দিবেন যেন পরবর্তীতে এমন কোনো কাজ না করে। সে এমপি, সে তার ক্ষমতার অপব্যবহার যেন না করে। অফকোর্স তাকে বলবো, তবে আপনাকে ধন্যবাদ দিতে তো হবেই। বোঝার দরকার নেই। ওকে আঙ্কেল, আমার বিল কত হয়েছে? আজকে তুমি আমাকে অতিথি হেল্লাইগা তোমারে আপ্যায়ন করলাম, টাকা লাগবে না, তুমি যাও বাবা। না না, সেটা কি হয়? এটা আপনার প্রাপ্য, নিন ধরেন। রাজ 100 টাকা বের করে দেয়। তারপর দোকান থেকে বের হয় সে। পেছন থেকে মারিয়া খুশি ডাকে তাকে। রাজের কাছে আসে, রাজের থেকে নাম্বারটাও নিয়ে আসে ওরা। রাজ মুচকি হেসে চলে যায়। রাজ কি করতে চাচ্ছে সেটা ওরা কেউ বুঝতে পারছে না। রাজের এমন ভালো মানুষই কতটা ভয়ঙ্কর তা ওরা জানে না। জেরিন সারা রাত ঘুমাতে পারেনি। নিলয়ের কথা ভেবেছে। ছোট থেকেই সে মেয়েদের থেকে সাথে বেরিয়েছে বেশি। গার্লস স্কুল থেকে শুরু করে গার্লস কলেজে পড়েছে। ছেলেদের সাথেও কখনো কোচিং করেনি। ছেলে বলতে পরিচিত কজন আছে, আর 2-1জন টিচার ছাড়া সেইভাবে জেরিন পরিচিত নয় ছেলেদের সাথে। তবে যে কজন টিচার আসতো তা জেরিনের কড়া নজরদারিতে সেসব টিচারগুলো ভয় পালাতো।
অর্থাৎ যে টিচার জেরিনের সাথে ফ্ল্যাট টাইপ করতো সেই টিচারকেই নিশি পিটিয়ে বের করে দিয়েছে। এজন্য কোনো ছেলের টিচার পড়াতে আসতো না, আর মেয়ের টিচার পাওয়া যেত না। কিন্তু নিলয় পড়াতে আসার পর জেরিন কেমন যেন হয়ে গেছে, না পড়াগুলোও পড়ে রাখে, পড়ার প্রতি আগ্রহ হয়। কিন্তু কেন? নিলয়কে জেরিন পছন্দ করতে শুরু করেছে। নিলয়ের কথা ভেবেই জেরিন মুচকি হাসে, কিন্তু নিশির কথাটাও মনে পড়ে। নিশি যেভাবে তার টিচারকে দেখছিল তাতে করে নিশি ঝামেলা করবে, এই জন্য জেরিন নিলয়কে ইনডিরেক্টলি বোঝাবে সে তাকে ভালোবাসে। নিলয় আজকে পড়াতে যাবে। নিশি দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। জিসানিরা এসে কয়েকবার জিজ্ঞাসা করেছে নিশিকে যে এখানে কি করছে, কিন্তু নিশি কিছুই করেনি। নিলয় এসে নামলো। নিলয় ভাড়া দিয়ে হেঁটে জেরিনদের বাড়ির দিকে যেতে থাকে। নিশি পেছন থেকে ডাক দেয়, ওই টিচার শোনেন, জি। পড়াতে যাচ্ছেন? আমিও যাব। ও নিশি আপু, কি ব্যাপার? আপনি এই ছেলের সাথে কথা বলছেন কেন? ওই তোর সেদিনের জন্য সরি বল। সরি বলবো কেন? বলতে বলেছি না? বল সরি বল সবাই। ওকে ভাই, সেদিনের ব্যাপারে আমরা দুঃখিত, আর এমন হবে না। ঠিক আছে। তোরা থাক, আমি বাড়িতে গেলাম। নিলয় হাঁটতে থাকে। পেছন থেকে নিশির হাত টেনে ধরলো ওরা। সবাই ঘিরে ধরে। কি ব্যাপার আপু, কাহিনী কি? সত্যি করে বলো তো, ছেলেটার কাছে আমাদের সরি বলালে তোমার কাহিনী তো অন্যরকম লাগছে। আরে ওই ছেলেটা আমার বোন জেরিনকে পড়ায়, এই জন্য যদি বাসায় আমাকে নিয়ে বিচার যদি দেয়, তাই সব কিছু ঠিক করে নিচ্ছি। সেটা তো বুঝলাম, কিন্তু তুমি এখানে এসে ওর জন্য দাঁড়িয়েছিলে? না না, আমি কেন দাঁড়িয়ে থাকবো? আমার এমনি কাজ ছিল। তা সেই কাজ শেষ হয়ে গেছে? তোরা সর, এখন বাড়িতে যেতে হবে। বাড়িতে মানে? ও টিচার বাড়িতে যাচ্ছে বলে তাই বাড়িতে যাবা? উফ, তোরা তো প্রশ্ন কেন করিস? তোরা শর্ত। আমি জানি তোমার কাজ কি ছিল, টিচারের জন্য অপেক্ষা করা। তোমার লজ্জা করে না বড় বোন হয়ে ছোট বোনের টিচারের সাথে লাইন মারতে? এই চুপ থাকতো। নিশি ওদের থেকে এক প্রকার দৌড়ে চলে আসে। পেছন থেকে ওরা হাসতে থাকে। হাসতে হাসতে ওরা সবাই একসাথে বলে। নিশি পেছনে তাকিয়ে ঘুষি দেখিয়ে দৌড়ে চলে আসে। নিলয় প্রায় বাড়িতে ঢুকবে। নিশি তখন হাঁপাতে হাঁপাতে নিলয়ের পাশে এসে দাঁড়ায়। নিশির মুখটা ঘেমে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, ঠোঁটের ওপর নাকের ওপর ঘাম জমেছে, যেটা দেখে নিলয় যেন কথা শূন্যতে ভোগে। কতটা সুন্দর দেখাচ্ছে নিশিকে। নিলয় বেশিক্ষণ তাকিয়ে থাকতে সাহস পায় না, তাড়াতাড়ি চোখ সরিয়ে বলে, কিছু বলবেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। আজকে না, 8 দিন পর বলবো, মানে ডিসেম্বরের 25 তারিখে বলবো। আজকে তো 17 তারিখ। আচ্ছা। ও হ্যাঁ, ওই দিন কিন্তু আপনি আমাদের বাসায় আসবেন, ইনভাইট রইল। যদি না আসেন তাহলে আপনার বাসা থেকে তুলে নিয়ে আসবো কিন্তু। আসবো। নিলয় ভেতরে প্রবেশ করে। নিশি বাহিরে দাঁড়িয়ে থাকে। নিলয় সোজা জেরিনের রুমে আসলো। জেরিনের দিকে তাকায় নিলয়। জেরিন বেশ সেজে গুজে পড়তে বসেছে। নিলয় বলল, পড়া শেষে কি কোথাও যাবা? না এমনি। ও এভাবে পড়তে আসেছি তাই? না মানে ইচ্ছে হলো আর কি। টিচার, এই অঙ্কটা বুঝতে পারছি না। জেরিন খাতা বাড়িয়ে দেওয়ার সময় নিলয় হাত স্পর্শ করে জেরিন যে এটা ইচ্ছে করে করেছে সেটা নিলয় কিছুটা বুঝতে পারে, কিন্তু নিলয় কিছু বলে না। জেরিনকে অঙ্ক বুঝিয়ে দেয়। পড়া শেষ করে নিলয় যখন চলে আসবে তখন জেরিন ডাক দেয়, টিচার। হ্যাঁ। মাঝে মাঝে অঙ্ক বুঝতে অনেক সমস্যা হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেলে ভালো হতো। আচ্ছা। নিলয় এসে জেরিনের খাতায় নাম্বার লিখে চলে যায়। জেরিন সাথে সাথেই ফোন এনে নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ চেক দেয়। নিলয়ের নাম্বারটা হোয়াটসঅ্যাপে শো করতে মুচকি হাসতে থাকে জেরিন। একটা ভৌতিক ফটো দেওয়া ভিপিতে, আইডি নাম লেখা মিস্টার নিলয়। জেরিনের হাত কাঁপে, নক করবে কি করবে না ভেবে। তবে সে অনেক খুশি। নিলয় বের হয়ে আসে। গেট দিয়ে বাইরে এসে দেখতে পায় নিশি দাঁড়ানো, সাথে ওর লোকজনও আছে। ওদেরকে দেখে নিলয় দ্রুত হেঁটে চলে আসতে থাকে। তখনই পেছন থেকে একজন ডাক দিয়ে বলে, জিজু। নিলয় দাঁড়াতে গিয়েও থেমে যায়। তবে নিশি ডাকে, ওই টিচার দাঁড়ান। নিলয় দাঁড়ালো। নিশি আসলো পাশে। নিশি বলে, চলেন এগিয়ে দেই আপনাকে। দরকার নেই। কেন নেই? আমি মেয়ে না যে রাস্তায় কিছু হবে। বেশি কথা বলেন কেন?
বেশি কথা বললে পোলাপান নিয়ে আপনার বাসায় হামলা করব কিন্তু বলে দিলাম। না না ঠিক আছে, আসুন। নিশি আর নিলয় হাঁটতে থাকে, পেছনে নিশির লোকেরা আসছে। নিলয় কোনো কথা বলছে না। বাজারে আসে ওরা। নিলয় অটোর জন্য দাঁড়ায়, কিন্তু ওদিকে অটো যেতে চায় না। যা দু একটা আসছে, নিলয় একা যাবে বলাতে কেটে পড়েছে। নিলয় দাঁড়িয়ে থাকে। নিশি একটা অটো ডাক দেয়। এই অটো এইদিকে। ধোপাপাড়াতে যাবেন? হ্যাঁ টিচার, উঠুন। আপনি যাবেন? হ্যাঁ, দেখছেন না একা যাবে না বলল। আচ্ছা। নিলয় উঠল, নিশি উঠল পাশে। জিসান আর বাদল দৌড়ে ড্রাইভারের পাশে এসে বসলো। তারাও ওদের সাথে যাবে বলে অটোওয়ালাকে জানালো। নিলয় চুপচাপ বসে আছে। জিসান মেসেজ দেয় নিশিকে। হঠাৎ অটো জোরে ব্রেক করলো। নিশি বলে, কি হলো আপু, চুপচাপ কেন? ও জানে তুমি ওরে লাইন মারছো? তা বুঝেছেন তো। প্রপোজ করে দাও। না না, এখন না, বেশি বকিস না। কি কথা বলবো বলে দে। নাম্বার নিছো? নাম্বার চাও? নাম্বার চাইবো? ছি, মেয়ে হয়ে লাইন মারছি, আবার নির্লজ্জের মতো নাম্বার চাইবো নাকি? মানুষ প্রেমে পড়লে নির্লজ্জ হয়, এটা নতুন কিছু না। আর তুমি তো মহা নির্লজ্জ। লাথি খাবি একটা? চুপচাপ বসে থাক। হঠাৎ অটো জোরে ব্রেক করলো। নিশি বলে, কি ব্যাপার মামা, রাখলেন কেন? ওই জিসান দেখ তো কি হয়েছে। জিসান আর বাদল নেমে সামনে যায়। সামনে গিয়ে দেখে একটা মেয়ের লাশ পড়ে আছে রাস্তার মাঝখানে, গায়ে সাদা ওড়না দেওয়া। পাশে মেয়েটার বাবা বসে কাঁদছে। জিসান এসে এগিয়ে লোকটার কাছে জিজ্ঞেস করে, চাচা কি হয়েছে? আচ্ছা একটু অপেক্ষা করেন। জিসান আসে নিশির কাছে। নিশি বলে, কি হয়েছে? এই এলাকার মেম্বার আছে মাজিদ, মাজিদের ছেলে একটা লোকের মেয়েকে ধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়েছে। মেয়েটা মারা গিয়েছে। মানে মাজেদ মেম্বারের ছেলে? এমপির লোক না এই মাজেদ? শালা যতগুলো এমপির লোক আছে সবগুলো জানোয়ার। পুলিশ আসেনি? লোকটা কাঁদছে অনেক। আচ্ছা চল। নিশি বের হয়। ওরা তিনজন ভিড় ঠেলে চাচার কাছে যায়। নিশিকে দেখে লোকটা নিশির পা জড়িয়ে ধরে কেঁদে বলতে থাকে, বাদল পানি নিয়ে আয়, পা ছাড়েন, আমি দেখছি, চিন্তা করবেন না। কি হয়েছে সবটা আমাকে বলেন। নিশির কথা মতো বয়স্ক লোকটা নিজেকে কিছুটা সামলে নেয়। রাস্তার পাশে বসে নিশিকে বলে, বাবা, মাহিন আমাকে অনেক বাজে বাজে কথা বলে। প্রেমের প্রস্তাব দিয়েছিল, আমি না করে দিয়েছিলাম। তারপর থেকে প্রতিদিনই রাস্তায় আমাকে দেখে অনেক বাজে বাজে কথা বলে। আমাকে হুমকি দেয় তুলে নিয়ে যাওয়ার, আমার হাত ধরে জোর করে। ওই শালা বুইরা, তোর মেয়েকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলাম, সে আমাকে না করে দিয়েছে। অনেক অপমান করেছে সবার সামনে। তোর মেয়েকে তো খাইছি আমি, দেখ তোর মেয়ের সাথে কি কি করি আমি। চাচা থামলো। বাদল পানি এনে দেয়। পানি খেয়ে কান্না ভেজা চোখে নিশির দিকে তাকালো। নিশি চাচার মাথায় হাত বোলাতে থাকে। জিসানের দিকে তাকায় নিশি, ইশারায় বলে পুলিশকে কল করতে। জিসান জানায় অলরেডি সে পুলিশকে কল দিয়েছে। চাচা আবার বলে, তারপর? নিশির মুখের রংটা পাল্টে লাল বর্ণ ধারণ করেছে। রাগে চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করেছে। গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে ওর। মাথা কাজ করা যেন বন্ধ করে দিয়েছে। বাদলকে ডাকে নিশি। ওই পোলাপানদের ডাক। মাহিনকে যেখান থেকে পারিস আধা ঘন্টার ভেতরে তুলে নিয়ে আসবি। যত জনই থাকুক সব কটাকে তুলে নিয়ে আয়। আর জিসান রাস্তা আটকে দে। এইখান থেকে কেবল অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো কিছুই যাবে না। আর চাচা, ওই জানোয়ার পুলিশকে দেখিয়ে দিবেন। জলদি কর তোরা, আর পোলাপান পাঠিয়ে দে এখানে কিছু। আর একটা কাফনের কাপড় নিয়ে আয় তো। নিশি রেগে পুরো কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। পায়চারি করছে সে। 5 মিনিটের ভেতরে কতগুলো বাইক এসে আসে সেখানে। সবগুলো নিশির লোক। 10টা বাইকে 20 জন ছেলে এসে রাস্তা পুরো ব্লক করে দেয়। নিশির হাতে একটা বেসবল স্টিক ধরিয়ে দেয় জিসান। নিশির কাছে আসে পায়েলের বাবা। নিশির হাতে একটা কাগজ দিয়ে বলে, কাফনের কাপড় চলে এসেছে। নিশি পায়েলের পায়ের উপরে কাপড়টা দিয়ে ঢেকে দেয় পুরোটা। নিশির হাত পা কাঁপছে রাগে। একটা চেয়ার এনে দেয় একজন। নিশির চেয়ারে বসে কাগজটা মেলে ধরলো। দুটো কাগজে সব কিছু লেখা।
পিন দিয়ে কাগজ দুটো একসাথে করা। নিশি সব পড়ে। নিশি একবার চিঠি পড়ে আরেকবার পায়েলের দিকে তাকায়। চিঠিতে যা লেখা তার সারমর্ম হলো, নিশি চাচার দেয়া কাগজটা হাতে নিয়ে পড়ে। সেখানে লেখা হলো, বাবা, আমার খুব ভয় করছে। মাহিন আমাকে অনেক আজে বাজে কথা বলে। আমি ওকে চড় মেরেছি। সে আমার পাশে হাঁটার সময় বুকে হাত দিয়েছিল। সবার সামনে চড় মারাতে সে আমার দিকে কেমন করে যেন তাকিয়েছিল। জানি না কি হবে। 2 দিন পার হয়, সে 2 দিন সামনে আসে না। তবে মনে হয় আমার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। সে আমাকে একদিন জোর করে তুলে নিয়ে যেতে চেয়েছিল। তুমি কেন গরিব হলে বাবা? কতবার বলেছি ওরা অনেক খারাপ। এখান থেকে চলো যাই, শুনলে না? আরও অনেক কিছু লেখা ছিল। নিশি সবটা পড়ে বুঝেছে এখানে দোষটা মাহিনের। থানা থেকে এক গাড়ি পুলিশ আসে। থানার ওসি এসে নিশিকে বলে, কি হয়েছে ম্যাম? থানায় কল করেছিলে আপনার লোক আর রাস্তা ব্লক করে রেখেছেন যে? ওই মেয়েটার লাশ দেখুন। কি হয়েছে? মেয়েটার নাম পায়েল। মেম্বার মাজিদের ছেলে পায়েলকে ধর্ষণ করে মেরে ফেলে এখানে রেখে গিয়েছে। এই যে মরার আগে পায়েলের কথা এখানে লেখা। আশেপাশে আরও খোঁজ নেন যে পায়েলের সাথে মাহিনের কি করতো রাস্তাঘাটে। জলদি এক্ষুনি খোঁজ নেন। ঠিক আছে ম্যাম, ওই তোমরা এসো। আপনি একা যাবেন? চাচা, কোন পুলিশটা আপনার মেয়ের কেস নেয়নি দেখান তো। চাচা আঙ্গুল উঁচিয়ে একটা পুলিশকে দেখায়। নিশি পুলিশের দিকে তাকায়। পুলিশের নাম হাশেম। নিশি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। চাচাকে বলে, আপনি কি বলেছিলেন? থামেন এবার। হাশেম কি বলেছিল? আচ্ছা জিসান, পোলাপাইন কই? জিসান অর্ডার পাওয়ার সাথে সাথেই হাশেমের জেম পেটানো শুরু। পুলিশরা এগিয়ে আসতে চেয়েছিল, কিন্তু নিশি সব লোকেরা পুলিশদের আটকে রাখে। জিসান সহ 2 জন ছেলে হাশেমকে পেটাতে রাস্তার উপর ফেলে দেয়। তারপর গণহারে যেভাবে পারছে লাথি মারতে থাকে। নাক মুখ ফেটে রক্ত বের হতে শুরু করেছে হাশেমের। নিশি বলে, গড প্রমিস, যদি কোনো পুলিশ বা কেউ এমপিকে কল করে এখানে আসতে বা ঝামেলা মেটাতে বলে, এমপি যদি নাক গলিয়েছে এমপিকেও এইভাবে পিটিয়ে রাস্তায় মেরে রাখবো। বাদল আরও পোলাপান ডাক, এই এরিয়া পুরো ভূমিকম্প বানিয়ে দিব। ওসি আসলো নিশির কাছে। পাবলিক স্টেটমেন্ট নিয়ে তিনি শিওর করে যে আসলে মাহিন দোষী, কিন্তু তাদের অফিসারকে এভাবে পড়ে থাকতে দেখে ওসি ঘাবড়ে যায়। কিন্তু সে ব্যাপারে নিশিকে প্রশ্ন করার সাহস পায় না কেউ। আধা ঘন্টা পর আরও 15টা বাইক আসে এখানে। 15টা বাইকের মোট 30 জন এসে জড়ো হয়। সৈকত টানতে টানতে মাহিন সহ ওর বাকি 3 বন্ধুদের নিশির সামনে এনে ফেলায়। নিশির চাচার দিকে তাকায়। চাচা উঠে দাঁড়িয়ে বলে, সৈকত আপু, ওগুলোরে কালো গাড়িতে নদীর পাড়ে বসে পার্টি দিতে দেখলাম। ওরা সেখানে বসে ড্রিঙ্কস করছিল আর নাচছিল। ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমি আর কখনো এই ভুল করব না। নিশি মাহিনের কাছে আসে। এরপর লাগাতার সেই বেসবল খেলার ভারী লাঠি দিয়ে বিরতিহীনভাবে পেটাতে থাকে। নিশির এমন পেটানি দেখে মনেই হচ্ছে না সে কোনো মেয়ে। তার ভেতরে যেন শয়তান ভর করে শক্তি দিয়েছে। মারতে মারতে মাহিনকে আধমরা করে অজ্ঞান করে ফেলেছে নিশি। 9 জন পুলিশ নিশ্চুপ দাঁড়িয়ে নিশির এমন হিংস্র রূপ দেখেছে। জায়গাতে এখন 200 জন লোকের ভিড় জমে গেছে। পুরো 200 মানুষই একদম চুপ। নিশিকে এতটা রাগী ওর লোকেরাও দেখেনি এর আগে। বাকি 3 ছেলের মধ্যে সুজন নামে ছেলের মাহিনের এমন মায়ের দেখে বমি করে দিয়েছে, কিন্তু ওদের কোনো মাফ নেই। বাদল, জিসান আর সৈকত 3 জন মিলে 3টি ছেলেদের পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। 4 জনই অজ্ঞান হয়ে পড়ে আছে। নিশি চিৎকার করে বলে, ভালোবাসি হতেই পারে, প্রপোজ করাই যায়, না করে দিলে এর পেছনে ঘুরতেই থাকে, পিছু পিছু নিতেই পারে, কিন্তু তাই বলে রাস্তাঘাটে বিরক্ত করা, গায়ে হাত দিয়ে টিস করা, এগুলো অন্যায়। আজকের পর যদি কোনো মেয়ে কোনো ছেলেকে প্রপোজ করে, ছেলে যদি এমন বেয়াদবি করে, সেই মেয়েদের বলছি বা প্রতিটা পরিবারকে বলছি, সোজা আমার কাছে চলে যাবেন, ছেলের নাম ঠিকানা আমার কাছে বলে আসবেন, তারপর ওরা ঠিক
এই অবস্থা হবে। মেয়েদেরকে যে সম্মান করতে জানে না, মেয়েদেরকে যে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে ভালোবাসে, ফায়দা নিতে চায়, সে কখনো পুরুষ হতে পারে না। সে একটা বেজন্মা কাপুরুষ। আর যারা এইসব দেখে চুপচাপ থাকে তারা মানুষই না। মেম্বার ভিড় ঠেলে চিৎকার করতে করতে সামনে আসলো। মাজেদ মাহিনের দিকে তাকায়। মাহিনকে এভাবে পড়ে থাকতে দেখে হাঁটু মুড়ে বসে কাঁদতে থাকে। নিশি বলে, এটাকে কি করব? না থাক। ওই মাজেদ শোন, বয়সে তুই আমার বড়, তবুও তোকে তুই করে বলছি, কারণ তোর থেকে একটা বেজন্মা জন্ম দিয়েছিস। 5 লাখ টাকা জরিমানা দিবি, জাস্ট এক্ষুনি। তোর সময় মাত্র 15 মিনিট, না হলে তোর ছেলের অবস্থা পুরো খারাপ হবে। যত দ্রুত করবি তত দ্রুত পুলিশ তোর ছেলেকে নিয়ে যাবে, হাসপাতালে ভর্তি করবে, তারপর থানায়। মাজেদ দৌড়ায়, বাড়ি থেকে টাকা আনে, পায়েলের বাবাকে দিয়ে দেয়। তারপর ওসি সেখান থেকে 4টে ছেলেকে নিয়ে যায়। 30 মিনিটের ভেতরে রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এলাকার সব মানুষ এসে নিশিকে জড়িয়ে ধরে। নিশিকে জড়িয়ে সবাই কান্না করে দেয়। নিশি হাত ঘড়ির দিকে তাকায়, রাত 9টা বেজে গিয়েছে। নিশির লোকজনই এখানে প্রায় 100 জন। নিশি আশেপাশে তাকায়, নিলয় নেই। সে তো চাচ্ছিল নিলয়ের সাথে সারাটা রাস্তা কথা বলতে বলতে যাবে, কিন্তু সেসব আর হলো না। নিশির নাম পুরো জেলাতে ছড়িয়ে পড়েছে মাহিনকে পেটানোর ঘটনা নিয়ে। সবকিছু পাবলিশ হয়েছে একটা আইডি থেকে, সেটা হলো অপ্রত্যাশিত বিকেল। সেখান থেকে নিশির সব ভিডিও সুন্দরভাবে এডিট করে পোস্ট করা হয়েছে, আর সেখান থেকেই সব নিউজে টেলিকাস্ট করা হয়। এভাবে নিশির পরিচিতি আরও বাড়তে থাকে। নিশির কাজের প্রতি আয়েশ সাহেব বেশ খুশি, কারণ নিশির মাধ্যমে এখন তিনিও বেশ পপুলার হয়ে যাচ্ছে। নিশির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আবার পলাশকে কল দেয়। আঙ্কেল, আমি রাজ বলছি, আমাকে একটু সময় দিন। নিশিকে আমি ঠান্ডা মাথায় মারবো। ও জানে না ওর সাথে কি কি ঘটতে যাচ্ছে। ঠিক আছে আঙ্কেল। কবির সাহেব ফোন কেটে দেয়। রাজ ফোনটা তার বাবা পলাশের কাছে দিতেই পলাশ বলে, ড্যাড, সময় হলো একটা গেমের মতো। গেমের নামটা হলো কাজ। সময় সাপেক্ষে যে যত কাজ করবে সে তত ফল পাবে। গাছের একটা ফল আজ পেকে পড়লে আবার আগামী দিনই হবে এমনটা না। ফল পড়ার 1 বছর পর আবার সেই দিনেই তুমি গাছে ফল দেখতে পারবে। এটাই হলো সময়। সময়টা আমার কাছে গ্রামের মতো। আমার ওপরে ছেড়ে দাও, আমি কি করি আর তুমি না রাজনীতি করো। রাজনীতিবিদদের একটা বিশেষ গুণ থাকতে হয়, সেটা কি বলো তো? সেটা হলো ধৈর্য শক্তি। এটা কেন প্রয়োজন বলো তো? এটা প্রয়োজন গালি খাওয়ার জন্য। গালি খেতে পারলেই তুমি পিওর রাজনীতিবিদ হতে পারবে। রাজের কথার আগামাথা কিছুই বুঝতে পারে না পলাশ, শুধু নিজের ছেলের দিকে অবাক আর বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। রাজ কিছু না বলে বের হয়ে যায়। আজকে সে নতুন প্ল্যানে বের হয়েছে। রাজ তার দামি গাড়ি চেপে চলে আসে কাশেম মামার ফুচকার দোকানে। সে গাড়ি থেকে নামে। নিশির লোকেরা রাজকে দেখে এগিয়ে আসে। রাজের কাছে এসে মারিয়া বলে, রাজ ব্রোজে তা হঠাৎ কি মনে করে? আমাদের চেয়ারম্যানের জন্যই কি আসা হয়েছে, নাকি অন্য কোনো কারণ আছে? না, বয়ফ্রেন্ড না, আমরাও খুঁজছি সেকে। সে গোপনে ভিডিও করে রিলস ছাড়ে। আসেনি এখনো, মনে হয় আজকে আসবে না। ও এই ব্যাপার, তাহলে কোনো বিষয় না, আসেন একসাথে বসি। সবাই কাশেম মামার ফুচকার দোকানে আসলো। জিসানরা 15 জন মতো হবে। রাজ সবার জন্য 2 প্লেট করে ফুচকার অর্ডার করে, সাথে কোল্ড ড্রিঙ্কস। সবাই বেশ মজা করে আড্ডা দিতে দিতে খায়। রাজ কিছু সময়ের মধ্যেই ওদের সাথে মিশে যায়। আপনি থেকে তুমিতে আসে। সবাই খুশি ওদের টিমে নতুন মেম্বার্স পেয়ে। রাজের উদ্দেশ্যে রাজ এগিয়ে যাচ্ছে। রাজ সবার থেকে বিদায় নিয়ে চলে আসে। আয়েশ সাহেব বসে আছে। অ্যানিমাস জিমেলে মেসেজ করেছে তাকে। আয়েশ সাহেব বলে, অ্যানিমাস, নগর হাসপাতালের যত ডকুমেন্ট আছে সেটা তুমি কবিরের কাছে পাঠিয়ে দিবা, যেন সে দেখে আর দেখার পর নক করে আমাকে। আমি ব্ল্যাকমেইল করতে চাই। কিন্তু আপনি ধরা পড়ে যাবেন আয়াস সাহেব। দেশে অ্যানিমাসের প্রভাব বাড়ছে। যদি এমন সিক্রেট বিষয় পাবলিশ হয় তাহলে প্রথমে আপনাকে এসে জিজ্ঞাসা করা হবে এই ডেটা কোথায় পেয়েছেন। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তো এমনি এমনি আপনাকে ছেড়ে দিবে না, তাই না? সে অবশ্যই কারণ বের করে। কি আয়াস সাহেব, রাজনীতি করেছেন আর বুদ্ধি কমে গেলে চলবে?
আপনি হলেন তাদের অপোজিট পার্টির লোক। পার্টির কেউ না আপনি, সমস্যা আপনার হবে। আপনি কিন্তু সামনে এমপি নির্বাচন করবেন, তাই এসব যদি আপনি লিক করেন তাহলে আপনি মেয়র পদেও থাকতে পারবেন না। আপনাকে সোজা জেলে যেতে হবে। আর তাছাড়া আপনি ভাবছেন যদি আমি এগুলো ওদেরকে দেই তাহলে তাদের অ্যানিমাসের উপরে ভয় হবে, আপনার লাভ হবে না। আপনার লাভ হতে হলে অ্যানিমাসকে ইনভলভ হওয়ানো যাবে না। তাই এটা এখন রেখে দেন, সময় বুঝে পাবলিশ করবেন। আর আপনি একটা জনগণের জন্য প্রকল্প তৈরি করেন, নিজ দায়িত্বে করবেন। টাকা তো আছেই আপনার কাছে। এই প্রকল্পে আপনি প্রতি মাসে জনগণকে সীমিত টাকায় বা 70% ছাড়ে নানা প্রয়োজনীয় পণ্য যেমন চাল, ডাল, চিনি, ছোলা নানাবিধ পণ্য তাদের সেল করবেন। এটা করলে জনগণ আপনার কথা ভাববে, ভোট কিন্তু আপনার আসবে। অ্যানিমাসের থেকে আর কোনো রিপ্লাই আসে না। আয়াজ সাহেব অ্যানিমাসের মেসেজটা আরও অনেকবার পড়ল। শেষে তিনি হাসতে থাকে, কারণ এত সুন্দর ঠান্ডা মাথার রাজনীতির প্ল্যান সে এর আগে কখনো পায়নি। রাজনীতি যেন নতুন করে তার শিখতে হচ্ছে। তবে আসলেই অ্যানিমাস যা বলেছে সবটাই যথার্থ। লিডার হতে হলে এভাবেই প্ল্যানিং করে কাজ করতে হয়। আয়াজ সাহেব একদমই ইমপ্রেসড হয়ে গেছে অ্যানিমাসের প্রতি। কিন্তু প্রশ্ন একটাই, কে এই অ্যানিমাস? সে কি চায়? সে কি করছে এই দেশে? সে কি এই দেশেই থাকে? তার পরিচয় বা কি? সবচাইতে বড় কথা হলো সে কেনই বা আয়াজ সাহেবকে হেল্প করছে? জেরিন বেশ স্টাইল করে নিলয়ের সাথে কথা বলছে। নিলয় কিছুটা ভ্যাবাচাকা খায়, কারণ আজ 3 সপ্তাহ হয়ে গেল জেরিন এতটা স্টাইল করে আর একদম বাধ্য মেয়ের মতো কথা বলেনি। নিলয় জেরিনকে বলল, তোমার কি কিছু হয়েছে? জি হবে টিচার। না, কিছু না। বলেন না। ম্যাথ করো। জেরিন আশাহত হয়ে আবার খাতায় অঙ্ক করতে শুরু করে। নিলয় ডিকশনারিতে নিয়ে পড়তে থাকে। অঙ্ক খাতা জমা দিয়ে জেরিন বসে থাকে। তখনই ওর ফোনে কল আসে। নিলয় আর চোখে জেরিনের দিকে তাকায়। জেরিন ফোনের দিকে তাকিয়ে আছে। ওর ফোনটা ড্রেসিং টেবিলে রাখা। বেজে উঠেছে, কিন্তু কিছু সময় বাজার পর কেটে যায়। জেরিনের একটা অঙ্ক সামান্য ভুল হয়। নিলয় বোঝাতে যাবে, তখনই আবার ফোন বেজে ওঠে। নিলয় বলে, যাও ফোন রিসিভ করে আসো। সমস্যা নেই, আর হয়তো দিবে না। আচ্ছা শোনো, এই অঙ্কটা হলো তোমার আগের সূত্রের সাথে কিছুটা আবারও ফোন বাজতে শুরু করলো। নিলয় এবার কিছুটা জোর গলায় বলে, যাও কথা বলে আসো। যাব? হ্যাঁ। জেরিন ফোনের কাছে যায়, রিসিভ করে ফোন। রিসিভ করেই জেরিন বলে, কি সমস্যা আপনার? ফোন কেন দিচ্ছেন বারবার? বলছি না আমি একজনকে ভালোবাসি, আমি তার জন্য অপেক্ষা করব। আপনি যতই প্রপোজ করুন, আমার কিছু যায় আসে না। যদি আরেকবার কল করেছেন, আপনার খবর আছে বলে দিলাম। আর আমি পড়েছি, পড়ার মধ্যে কল বিরক্তকর। রাখেন ফোন। জেরিন ঝাড়ি দিয়ে ফোনটা কেটে দেয়। নিলয়ের কাছে আসে, নিলয়কে বলতে শুরু করলো। জেরিন চেয়ারে বসে নিলয়কে বলল, উফ, আর বলবেন না টিচার। ছেলেটা আমার 2 ইয়ারের সিনিয়র, কিন্তু আমার পেছনে 1 বছর ধরে পড়ে আছে। কোথা থেকে যে নাম্বারটা পেয়েছে কে জানে। ফোন দিয়ে দিয়ে বিরক্ত করছে। কিন্তু আমি একজনকে অনেক ভালোবাসি, কিন্তু সে জানে না। আচ্ছা টিচার, একতরফা ভালোবাসা কি উচিত? নিলয় ব্রু কুচকে তাকায় জেরিনের দিকে। জেরিন নিলয়ের দিকেই তাকিয়ে আছে। নিলয় বলে, এসব আমি জানি না, পড়াশোনাতে মন দাও, তোমারই ভালো হবে। জেরিন পড়ানো শেষ করেই তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়। নিশিকে বাহিরে বসে থাকতে দেখে সে নিশি ডাকে নিলয়কে। নিলয় নিশির কাছে আসে। টিচার, সরি, সেদিন আপনার সাথে যাচ্ছিলাম কিন্তু রাস্তায় ঝামেলা হলো। সমস্যা নেই, আপনি অনেক ভালো কাজ করেন সমাজের জন্য। আপনি না থাকলে হয়তো অনেক মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হতো। কিন্তু টিচার সাহেব, এইসব না আমার মায়ের একদমই পছন্দ না। আমি যখন ছোট ছিলাম তখন আমার আঙ্কেল আমাকে অনেক আদর করত। ওনার কোনো সন্তান হয়নি, আর আমাদের পরিবারে কোনো ছেলে নেই। আমিও ওনার সাথে থাকতাম। বাবাকে যখন বলেছিল আমাকে রাজনীতিতে প্রবেশ করাবে, তখন মা নাক ছিটকায়। এটা নাকি অনেক ডেঞ্জারাস একটা কাজ। মেয়ে হয়ে কেন এসবে জড়াবো আমি? কিন্তু বাবা তার ভাইয়ের কথা ফেলতে পারেনি, সেই জন্যই উনি রাজি হয়। আঙ্কেল আমাকে চেয়ারম্যান বানানোর জন্য কত কিছু করেছে, কত মার খেয়েছে এমপির লোকেদের কাছে,
কিন্তু তবুও উনি ওনার সব কিছু দিয়ে চেষ্টা করেছে আমাকে চেয়ারম্যান বানানোর জন্য। আমি হয়েও যাই। পড়াশোনার পাশাপাশি আঙ্কেলের সাথে আমি রাজনীতি করতাম। আমার একটা পছন্দের বিষয় হয়ে যায়। আঙ্কেল জেলেও ছিল আমার জন্য। কত কিছু যে হয়েছে। বাবাকে তুলে নিয়ে গিয়েছিল, বাড়ি ভাঙচুর হয়েছিল, কিন্তু আস্তে আস্তে আমি সব ঠিক করে নিয়েছি। ওদের খারাপ কাজে কখনো হাত দেইনি। খালি গতদিনের ঘটনা না, এখানে এমপির লোকেরা অনেক অনেক বাজে কাজ করে। আমি এটা সহ্য করতে পারি না। এবার আঙ্কেলকেই এখানকার এমপি বানিয়ে দিব। তারপর পুরো উপজেলা একদম বাজে কাজ থেকে ঠিক করে ফেলবো। সব কিছু একা সামলাতে হয়, বুঝেছেন? নিলয় চুপচাপ নিশির থেকে কথাগুলো শুনলো। নিলয় মুচকে হাসে। নিশিকে বলে, এরকম একটা লিডার এখানে না, বরং সবখানেই দরকার। আপনি চালিয়ে যান, অনেক ভালো কাজ করছেন। আপনার ইচ্ছা পূরণ হবেই। আপনি নিজের মতো এগিয়ে যান। কোনো সমস্যা হলে জানাবেন, হেল্প করার চেষ্টা করব। আপনি হেল্প করবেন কিভাবে? আপনি রাজনীতির বাহিরের একজন। তাছাড়া আপনাকে দেখে খুবই সহজ সরল মনে হয়। এইসব আপনার দ্বারা হবে না। আপনি বরং অফিসের বয় হয়ে থাকবেন। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। টিচার শুনুন। নিশি বসা থেকে উঠে দাঁড়ালো, নিলয়ের কাছে আসলো। নিলয়ের সামনে এসে বলে, আমার বোন একটু বেয়ারা, ও পিচ্চি মেয়ে, ওকে সামলাবেন আপনি। ও যা চায় মা তাই করে। জেরিন হলো মায়ের অনেক প্রিয় মেয়ে। জানি সেটা। ওর কোনো সমস্যা হলে আপনাকে জানাবো, আপনিও জানাবেন। জি। এই জন্য আপনার নাম্বারটা জরুরি। দিন তো নাম্বারটা। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তবে জেরিন সেটা জানে। আসি। নিলয় দ্রুত বাড়ি থেকে বের হয়। পকেটে হাত গুজে ঘাটছে। নিলয় নিশির কথা ভাবছে। মেয়েটা সুন্দর অনেক। মেইন বাজারে এসে নিলয় অটো নিচ্ছিল। এমন সময় একটা ছেলে এসে অটো থেকে নামে নিলয়ের সামনে। নিলয়কে দেখে ছেলেটাকে জড়িয়ে ধরে নিলয় বলে, কিরে অর্ক, তুই এখানে? ভাই চলে এসেছি, আমিও এখানে তোমার সাথে থাকবো। আমার সাথে? কি সমস্যা তোর? তোকে না বলেছি আমার থেকে দূরে থাকতে? তোমার সাথেই থাকতে হবে। মা বলেছে তোমার সাথে না থাকলে আমি যেন বাড়িতে না আসি। আর মা তাই কি, আমার মা কিন্তু তোমাকে ভালোবাসে, আমাকে খালি বাড়ি থেকে বের করে দেয়। চুপ থাক। আর তোকে আগেও বলেছি আমি যা করব যা বলবো তা নিয়ে প্রশ্ন করবি না। করি না তো। তা কোথায় ছিলে? এ বাজারে কি করো? পড়াতে গিয়েছিলাম। পড়াতে? কি হাসালে তুমি? তুমি পড়াতে যাবে মানে কি? হাসবি না, মুখটা বন্ধ রাখ তুই। ফুচকা খাওয়াও, তারপর বন্ধ রাখবো। তুই কেন আসলি রে? তোর জন্য ঝামেলায় পড়বো। চুপ করো। কখনো আমার জন্য তুমি ঝামেলাতে পড়োনি, বরং সব। চুপ থাক রে ভাই। নিলয় অর্কের হাত ধরে ফুচকার দোকানে নিয়ে আসে। নিলয়কে দেখে কাশিম মামা এগিয়ে আসে। নিলয় অর্ককে নিয়ে একটা টেবিলে বসলো। নিলয় বলে, বেশি বকবক করবি না। কাকিমা কেমন আছে বল? ভালো আছে, তবে তোমার জন্য মনে হয় ভালো থাকবে না। খালি নীল নীল করে। মাঝে তোমাকে নীল বলে ডাকে, সেটা আর কেউ ডাকে? কেমন আছো বাবা? নিশিমার লগে তোমার দেখা হইছে? হ্যাঁ চাচা হয়েছে। আমি তো ওনার বাড়িতে পড়াতে যাই। তাই নাকি? তাইলে তো ভালাই হইছে। কি নিবা কও? ওর জন্য ফুচকা দেন, আমাকে চা দেন। নিশিটা কে ভাইয়া? নিশিকে চিনো না? নিশি হইল আমাগো চেয়ারম্যানের এলাকার। তোমার ভাই নিশিমাকে বাঁচিয়েছিল অ্যাক্সিডেন্ট থাইকা। তারপর নিশিমারে তোমার ভাইকে খুঁজছিল। নিশি দেখতে কি অনেক সুন্দর? হ্যাঁ, তা সুন্দর তো আছেই। আমাকে। ওই চুপ। চাচা জানতো, ওর প্রশ্নের জবাব দিবেন না। জলদি আনেন। নিলয়ের কথা শুনে কাশিম চাচা হাসতে হাসতে চলে যায়। নিলয় অর্কের মাথায় গাঁটটা দেয়। নিলয় বলে, বেশি না বকে তোকে যেটা বলেছিলাম সেটা কত দূর? সব রেডি আছে, যখনই চাইবা বাবা। ঠিক আছে, ঠিক মতো কাজ কর। কাজের বেলাতে আমি সিরিয়াস ব্রো, চিন্তা নাই। নিলয় কিছু বলল না। অর্কের ফুচকা চলে আসে। তারপর ওরা চা ফুচকা খেয়ে বিল দিয়ে সেখান থেকে চলে আসলো। রাত চোখ বন্ধ করে আছে। তিন্নিকে ডাকে সে। তিন্নি আসলো। কিছু বলবা ভাইয়া? তোর পিছনে দেখলাম একটা ছেলে ঘুরে বেড়ায়, তুইও তাকে পাত্তা দিস, ঘটনা কি? ও, ছেলেটার নাম জিসান, ভালো একটা ছেলে, আমার মতোই। ওহ, ছেলেটাকে কিভাবে চিনিস? ওই যে মোড়ের মাথায় ফুচকার দোকান আছে না,
রাজীবের যে রেস্টুরেন্ট ছিল সেটা বন্ধ করার পর ফুচকার দোকান হয়েছে। এখান থেকে পরিচয়। রাজীব, হ্যাঁ রাজীব, রাজীবকে তো দরকার। যাই হোক, জিসান হলো নিশির চেয়ারম্যানের লোক, ভালো ছেলে ঠিক আছে, কিন্তু ড্যাড জানলে সমস্যা আছে বলে দিলাম। জানবে না? আচ্ছা যা, আর ধন্যবাদ। কেন? রাজীবের কথাটা মনে করিয়ে দিলি, যা এখন। রাজ বাড়ি থেকে বের হয়। রাজীবকে সে থানা থেকে ছাড়াবে, কারণ একটা তো আছে, নিশির প্রতি রাজীবের একটা রাগ আছে, সেটাই তো দরকার। আজ সকাল থেকে বাংলাদেশের ভেতরে সকল সিমের এক প্রকার কল ব্লক করে দেওয়া হয়েছে। মানে এদেশে যতগুলো সিম ওপেন আছে সেই সিমে কল বা কোনো মেসেজ আসবে না, ডাটা কানেকশনও বন্ধ। অ্যানিমাস সব কিছু বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের তথ্য সেবা মন্ত্রী পুলক হাসান সারা দিন তার টিম নিয়ে ডেটা ওপেনের অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সেটা কার্যকর হয়নি। সাধারণ জনগণ বিপাকে পড়েছে। রাত 12টা বাজে। আজ পুরো দিন সিমে না এসেছে কোনো মেসেজ, না এসেছে কোনো কল, না কাউকে কল করা গিয়েছে, আর না কোনো কিছু কোড ডায়াল করে চেক করা হয়েছে, সবই অফ। কিন্তু রাত 12টা বাজার সাথে সাথেই সবার ফোনে একটা মেসেজ আসে। বাংলাদেশের আনাচে কানাচে যত জায়গাতে যেখানে পারে সেখানে ফোনে সিম চালায়, তাদের সবার ফোনে একটি বার্তা পাঠানো হয়েছে। ছোট থেকে শুরু করে বড়দের সবার ফোনেই একই রকম মেসেজটি দিয়েছে অ্যানিমাস। হ্যালো এভরিওয়ান, আমি অ্যানিমাস দ্য লিডার অফ হ্যাকার। সাল 2016। এই সালে প্রথম তথ্যমন্ত্রী হয় মিস্টার পুলক হাসান। তার একটা গুণ আছে, আর সেই গুণের দ্বারা সে কি করেছে জানেন? সে তার সৎ বোনকে ধর্ষণ করে। শুনতে খারাপ লাগলেও সেটাই সত্য। টিভি অন করেন, দেখবেন আপনারা। তবে সেই কাজের জন্য দেশের অনেক পুলিশ আইনজীবীদের টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছিল, কিন্তু এবার সেটা হবে না। আমি সেই টাকা ওর কাছে থাকতে দেব না। আমি সেই টাকাগুলো হ্যাক করব। কিভাবে আসেন দেখাই। দেশের 10 কোটি মানুষই তাৎক্ষণিক টিভির সামনে বসে যায়। আস্তে আস্তে দেশের সবাই টিভি দেখতে শুরু করে। অ্যানিমাস যা খেল দেখাচ্ছে সেটা দেখতে অনেক বেশি ভালো লাগছে জনগণের, কারণ অ্যানিমাস এমন মানুষের টার্গেট করেছে যারা কালো টাকা জমিয়ে নিজেদের ব্যাংক ব্যালেন্স ভরিয়ে রেখেছে। অ্যানিমাস হাঁটছে, লাইভ চলছে টিভিতে। সে হাঁটতে হাঁটতে চন্দ্র ব্যাংকের সামনে চলে আসে। এটা অনেক বড় একটি ব্যাংক। হিসেব অনুসারে এই ব্যাংকে 2 থেকে 4 হাজার কোটি টাকা আছে। অ্যানিমাস ব্যাংকের সামনে এসে ক্যামেরাটা সেদিকে রাখে। ক্যামেরাটা যেন বেশ উঁচু জায়গাতে। অ্যানিমাস বলে, আমি আছি চন্দ্রা ব্যাংকের ঠিক সামনে 17 তলা ভবনের ছাদে। সামনে চন্দ্রা ব্যাংক, সেখানে এটিএম বুথ রাখা, লকারগুলো হাই সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে সিকিউর করা। কিন্তু তাতে কি, এই ব্যাংকের যে নেটওয়ার্ক সার্ভার আছে তার অ্যাক্সেস আমার কাছে। কিভাবে নিলাম? সেখানকার ম্যানেজারের দ্বারা। ম্যানেজারের জিমেইলে একটা পরকীয়ার ভিডিও সেন্ড করেছিলাম, মানে তার বউয়ের নাম করে। সে ওটাতে ক্লিক করে, তারপর তার ফোনের সব তথ্য আমার কাছে চলে আসে। বোকাশোকা লোক ফোনের জিমেইলে ব্যাংকের সব বিষয়গুলো সেভ করে রেখেছে। তার ফোনের ড্রাইভে সব কিছুর ফাইল সেভ করা। ব্যাস, কাজটা তো সহজ হয়ে যায় আমার জন্য। ও হ্যাঁ, ম্যানেজারের বউকে আমি চিনি না, তবে অনেক প্ল্যান করে তার বউয়ের ছবি ম্যানেজ করি। লিঙ্কে তার বউয়ের ছবি শো করে, বেচারা ক্লিক করে। তারপর আর কি, ব্যাংকের সব অ্যাক্সেস এখন আমার কাছে। এমনকি ব্যাংকের ইমার্জেন্সি ফায়ার বাটনের অ্যাক্সেসও আমার কাছে। জাস্ট ক্লিক করব, পাসওয়ার্ড দেব, তারপর ওকে বাটনে চাপ দিলেই ব্যাংকে আগুন লাগবে আর নষ্ট হবে 4,000 কোটি টাকা। কিন্তু এটা তো অন্যায়, এত টাকা নষ্ট হবে। না, কোনো অন্যায় না, কারণ এই টাকাগুলো তো এমনিতেই পচে যাচ্ছে, আর না খেয়ে মরছে শত শত হাজার হাজার মানুষ। পুলক হাসানের অ্যাকাউন্ট নাম্বার 628474, তার পাসওয়ার্ড হলো 6484। একটু আগে চেঞ্জ করলো। তিনি যতবার চেঞ্জ করবে ততবারই আমি জানতে পারবো। অ্যাকাউন্টে আছে 1,000 কোটি টাকা। এত টাকা কিভাবে এলো? কিন্তু এবার অ্যানিমাস থামে। পেছনে 20 জন পুলিশ আসে। পিস্তল বের করে পুলিশ অফিসার জাহিদ বলে, লাইভ টেলিকাস্ট হচ্ছে টিভিতে, পুলিশকেও দেখানো হচ্ছে। হেলিকপ্টার দিয়েও চারপাশ ঘিরে রাখা হয়েছে অ্যানিমাসকে। অ্যানিমাস হাসতে থাকে। সবাই ভয় পেয়েছে,
কারণ দেশের সাধারণ জনগণ চায় না সে অ্যানিমাস ধরা পড়ুক, কারণ ওরা যা পারছে না তা অ্যানিমাস একা করে দিচ্ছে। আয়াস সাহেবও চুপচাপ বসে আছে। অ্যানিমাস এবার ধরা পড়ে গেলে সব শেষ। কি হবে এখন ওর? কিন্তু অ্যানিমাস হাসছে কেন? অ্যানিমাসের হাসির শব্দ টিভিতে শোনা যাচ্ছে। অনেক পুলিশ ফোন হাতে লাইভটা দেখছে। অ্যানিমাস বলে, জাস্ট নাও দ্য অ্যাকাউন্ট হ্যাজ বিন হ্যাকড। তার অ্যাকাউন্ট এখন জাস্ট এমটি। এমন সময় জাহিদের কানে অডিও ব্লুটুথ থেকে পুলক অর্ডার দেয়। জাহিদ সাথে সাথে সব পুলিশদেরকে চিৎকার করে বলে, আর ঠিক তখনই হাজার খানে গুলি এসে লাগে অ্যানিমাসের বুকে। আর অ্যানিমাস এতগুলো গুলি খেয়ে ছাদের থেকে সোজা নিচে পড়ে। 17 তলার ছাদ থেকে নিচে পড়েছে, আবার এতগুলো গুলি খেয়েছে। অ্যানিমাস মরে গেছে এটা শিওর। টিভির স্ক্রিনও অফ হয়ে যায়। আয়াস সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়েছে। সবগুলো পুলিশ ছাদ থেকে নিচে নামে। অ্যানিমাসের লাশের ওখানে আসে। অ্যানিমাস পড়ে আছে রাস্তার উপরে, মুখটা মাটির দিকে করে। জাহিদ আসে লাশের কাছে। ঠিক সেই সময় ফোন বেজে ওঠে সেখানে থাকা সবার। ফোনে লাগাতার নোটিফিকেশন আসতে শুরু করে। নোটিফিকেশনের উপরে ক্লিক করে জাহিদ। সবাই একই কাজ করে। টিভিতে লাইভ দেখানো হচ্ছে। আবার একটা হাসি শব্দ শোনা যাচ্ছে, তবে স্ক্রিনে কাউকে দেখা যাচ্ছে না। স্ক্রিনটা জাস্ট ডার্ক হয়ে আছে। টিভিতেও একই রকম হয়ে আছে, শুধু কেবল বিদ্ঘুটে হাসি শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই স্ক্রিন ঝিরঝির করতে শুরু করে। তারপর 1 2 3 কাউন্ট ডাউন করতে করতে 5 সেকেন্ড পর কারোর হাঁটার দৃশ্য দেখা যায়। একটা চেয়ার দেখতে পায় সবাই। সেই কেউ একজন সেই চেয়ারটাতে এসে বসলো। ক্যামেরার ফোকাস একটু একটু করে উপরের দিকে যেতে থাকে। মুখের কাছে আসতেই একটা হ্যাকার মাস্ক পরা কাউকে বসে থাকতে দেখা যায়। বুক থেকে জ্যাকেটের চেইন খুলে ফেলা হয়। কালো গেঞ্জি পরা, তার আর উপরে লেখা অ্যানিমাস। সবাই চমকে ওঠে। অ্যানিমাস যদিও এখানে থাকে, তাহলে পুলিশ কাকে গুলি করে মারলো? একটা হাসি ভেসে ওঠে সবার কানে। অ্যানিমাস হাসতে হাসতে বলে, হ্যালো পুলক সাহেব, তোর আর তোর প্ল্যান কাজে লাগলো না। তোর 1000 কোটি টাকা এখন আমার কাছে। কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে সেটাও খুঁজে বের করতে পারবি না। গুড বাই গাইস, আবার দেখা হবে কোনো একদিন। অ্যানিমাস স্ক্রিনের থেকে চলে যায়। লাইভ বন্ধ হয়ে গেল। জাহিদ অ্যানিমাসের লাশকে সরাতেই দেখতে পায় এটা একটা পুতুল। তাহলে এটা ছিল অ্যানিমাসের মাস্টার প্ল্যান। আয়াস সাহেব যেন হাঁপ ছেড়ে বাঁচে। অ্যানিমাস বেঁচে আছে, তাহলে সব কিছু ঠিক আছে। এবার নতুন কিছু হবে। তারপর রাজ আগের সেই রেস্টুরেন্ট মালিককে থানা থেকে ছাড়িয়ে আনে। রাজ গাড়িতে বসে আছে। রাজীব এসে রাজের গাড়িতে এসে বসলো। রাজীব বয়সে রাজের থেকে কিছুটা বড়। রাজীব রাজকে জানে না। কারাগার থেকে বের হওয়ার সময় গেট থেকে জানানো হয়েছে বাইরে গিয়ে দেখবে একটা কালো রঙের গাড়ি দাঁড়ানো। সোজা সেই গাড়ির ভেতরে চলে যাবে। রাজীব ঠিক তাই করে। বাইরে এসে দেখে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার এক পাশে। রাজীব সোজা গিয়ে সেই গাড়ির দরজা খোলে। রাজকে বসে থাকতে দেখে সে রাজ ইশারায় গাড়িতে উঠতে বলল। রাজীব গাড়িতে উঠে বসে। নিশিকে চিনো তুমি? নিশি মানে ওই চেয়ারম্যানের নিশি? হ্যাঁ, ওই নিশি। হ্যাঁ, কেন চিনবো না? ওটাকে সুযোগ পেলে বোঝাবো আমি কি করতে পারি। বিটির অনেক দিমাগ, এক ঝটকাতে ওর দিমাগ আমি কমিয়ে দেব। গুড, এই জন্যই তো তোমাকে ছাড়ানো। আমি তোমাকে যা যা বলবো তাই করবে। গাড়ি থেকে নামার পর তুমি আমাকে চিনো না, আমিও তোমাকে চিনি না। মানে আপনি আমাকে ছাড়িয়েছেন নিজের জন্য না? নিশিকে রাস্তায় থেকে সরাতে হবে, যেটা তুমিও চাও আমিও চাই। তাই তোমাকে ছাড়ানো হয়েছে। আমি কে আর তোমাকে আর পুলিশ ধরবে না এমনটা ভাবা বন্ধ করো। আমার কাজে না হলে তোমাকে পুলিশ আবার ধরবে। তাই নিশিকে পথ থেকে সরাও, তবে বেইজ্জতি করো, তার উপর নজর রাখো। সে কি করে সেগুলো আমাকে জানাবে। ওকে এগুলো করলে আমি জেলে যাব না তো? আর তাছাড়া আমার কাছে টাকা নেই, কিভাবে থাকবো? তোমাকে প্রতি মাসে বেতন দেওয়া হবে এই কাজের জন্য। আমি চাইলে অন্য লোক রাখতে পারতাম, কিন্তু তোমাকে রাখছি কেন জানো? কেন? তোমাকে বলা যাবে না, নিজেই বুঝতে পারবে। নামো এখন, সামনেই নিশিদের আড্ডার জায়গা।
রাজীবকে নামিয়ে দেয় রাজ। তারপর গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে। নিলয় বারান্দায় এসে ফুল গাছে পানি দিচ্ছে। হঠাৎ রাস্তায় পাশের চায়ের দোকানে কয়েকজনকে বসে থাকতে দেখে নিলয়। লোকগুলো চেনা, নিশি, জিসান, মারিয়া আর বাদল বসে আছে। নিলয় ওদেরকে দেখে অবাক হয়। ওরা এখানে কি করছে? নিশি তাকায় উপরের দিকে। নিলয়কে দেখে বারান্দায় দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছে। দুজনার চোখে চোখ পড়তেই নিশি হাত ইশারায় হ্যালো বলে। নিলয় তাড়াতাড়ি বারান্দার থেকে ভিতরে আসলো। অর্ক ঘুমাচ্ছে। অর্ক ওঠার আগে নিশিকে বিদায় করতে হবে এখান থেকে, না হলে সমস্যা আছে। তাড়াতাড়ি নিলয় নিচে চলে আসে। সোজা চায়ের দোকানে এসে নিশির সামনে দাঁড়ায়। জিসান বলে,